এটা একদমই ঠিক হচ্ছে না। এটা অন্যায়। প্রমিতের প্রতি দুর্বলতা আসা একদমই উচিত নয়। আমি তার অসুস্থ স্ত্রীর নার্স। নিজের মনকে বোঝানোর চেষ্টা করল রুবি, কিন্তু মন যেন কিছুতেই কোনো বাধা মানতে চায় না। একদিকে তার কর্তব্য, আর একদিকে এই অবুঝ মনের অন্যায় চাহিদা। অদ্ভুত এক টানাপোড়েনে পিষ্ট হয়ে গুমরে মরতে থাকে রুবি। প্রমিতের স্ত্রী মীরার নার্স হিসেবে কাজ করছে রুবি। জটিল রোগে আক্রান্ত মীরা হয়তো আর বেশি দিন বাঁচবে না। শেষ সময়ে তাকে নিজের বাড়িতে থাকার প্রস্তাব দিয়েছেন ডাক্তার। প্রথম যেদিন এই বাড়িতে এলো রুবি, মীরাকে দেখে একটা স্নেহের টান অনুভব করেছিল। মিষ্টি চেহারার খুব মিষ্টি একটা মেয়ে মীরা। স্বামী প্রমিত তাকে খুব ভালোবাসে, কিন্তু হঠাৎ নিয়তির অদ্ভুত পরিহাসে জটিল রোগে আক্রান্ত হয়েছে মীরা। আর বেশি দিন বাঁচবে না। প্রমিতের চোখে মুখে সব সময় একটা বিষণ্ণতার ছাপ লেগে থাকে। যে বয়সে উচ্ছল প্রাণবন্ত আর হাসি খুশি থাকার কথা, সেই বয়সে দুশ্চিন্তা আর ক্লান্তিতে ভারাক্রান্ত হয়ে পড়েছে সে। আর তাকে দেখে কেন জানে না রুবির মন ভালোবাসা আর সহানুভূতি ভরা এক অদ্ভুত আকর্ষণ অনুভব করছে আজকাল। প্রায় তারই সমবয়সী হবে প্রমিত। চেহারা আকর্ষণীয় হলেও এখন তা একেবারে জৌলুসীন। অব্যক্ত কষ্ট যেন মানুষটাকে আচ্ছন্ন করে রেখেছে। রুবির খুব ইচ্ছে করে প্রমিতের পিঠে হাত রাখে, এলোমেলো চুলে বিলি কেটে দেয়। এই বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি গিয়েও সারাক্ষণ প্রমিতের কথাই মাথায় ঘুরতে থাকে রুবির। তার বিষণ্ণ চোখ দুটো কিছুতেই ভুলতে পারে না সে। প্রথম বেশ কয়েকদিন সব কিছু ঠিক ছিল। মীরার সঙ্গে সারা দিন টুকটাক কথা বলে বেশ সময় কেটে যেত রুবির। সন্ধেবেলা প্রমিত অফিস থেকে ফিরলে রুবির ছুটি। একদিন অফিস থেকে ফিরে হঠাৎ প্রমিত জিজ্ঞেস করল, চা খাবেন? হ্যাঁ, জবাব দিল রুবি। মীরা তখন ঘুমোচ্ছে। চা বানিয়ে প্রমিত রুবিকে বসার ঘরে ডাকল। একসাথে চা নিয়ে বসলো তারা দুজন। মীরাকে নিয়ে টুকটাক কথা হলো। চা খাওয়া হয়ে গেলে ব্যাগ গুছিয়ে নিয়ে বাড়ি চলে গেল রুবি। পরদিন থেকে প্রায় প্রতিদিন এরকম হতে লাগলো। অফিস থেকে ফিরে চা বানায় প্রমিত, তারপর রুবির সঙ্গে বসে একসঙ্গে চা খায়। অভ্যেস খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পেরেও না করতে পারে না রুবি। সে বুঝতে পারে একাকিত্ব গ্রাস করেছে প্রমিতকে। তাই হয়তো চায়ের সময় কারো সান্নিধ্য পেলে তার ভালো লাগে। চা খেতে খেতে মীরার ব্যাপারেই কথা বলে প্রমিত রোজ। বলতে বলতে কখনো কখনো খুব আবেগ বিহ্বল হয়ে পড়েছে। সান্ত্বনা দেয় তাকে রুবি। চা খেতে খেতে একদিন হঠাৎ নিজের ব্যাপারে বলতে শুরু করলো প্রমিত। সারা দিন এতটাই মন খারাপ থাকে তার যে কোনো কাজ করতে ভালো লাগে না। অফিসে তার পারফরম্যান্স ধীরে ধীরে খারাপ হচ্ছে। বস এর মধ্যেই ডেকে ওয়ার্নিং দিয়েছেন, কিন্তু কোনো কিছুই যেন প্রমিতকে আর কাজে উৎসাহিত করতে পারছে না। সে কিছুতেই ভাবতে পারছে না মীরা আর বেশি দিন বাঁচবে না। মীরাকে ছাড়া নিজের জীবন সে কিছুতেই ভাবতে পারছে না। প্রমিতের ছলছল চোখ দেখে বুকটা ফেটে যেতে লাগলো রুবির। তার খুব ইচ্ছে করল প্রমিতের হাত ধরে তাকে সান্ত্বনা দেয়, কিন্তু সে জানে তা করা একদম ঠিক নয়।
সে একজন বেতনভুক্ত নার্স মাত্র। প্রমিত শোকে আচ্ছন্ন হয়ে যা খুশি করতে পারে, কিন্তু রুবি তা করতে পারে না। এরপর রোজ বিকেল হলে রুবির মন অন্যমনস্ক হয়ে পড়ে। বারবার ঘড়ি দেখতে থাকে সে, কখন ফিরবে প্রমিত। একসঙ্গে বসে চা খাবে তারা। রুবি বুঝতে পারে সে তার অধিকারের সীমারেখা লঙ্ঘন করছে। তার তো কেবল মীরার দেখাশোনা করার কথা, আর অন্য কোনো দিকে মন দেওয়া মানে তার প্রফেশনকে ছোট করা। সততার সঙ্গে সম্পূর্ণ দায়িত্ব সহকারে নিজের কাজ করতে চায় রুবি, কিন্তু এই বেয়াড়া মনটা বারবার তাকে যেন দিকভ্রষ্ট করে দিতে চায়। একদিন রুবি ঠিক করল প্রমিতকে না বলবে। মনে মনে প্রস্তুত হয়ে থাকলো সে। অফিস থেকে ফিরে যথারীতি প্রমিত জিজ্ঞেস করল, চা খাবেন? না, সঙ্গে সঙ্গে জানিয়ে দিল রুবি। তারপর বলল, আমাকে আজ একটু তাড়াতাড়ি বেরোতে হবে, মীরা ঘুমোচ্ছে, আমি যাচ্ছি। বেরিয়ে গেল রুবি। বাড়ির বাইরে এসে খানিকটা স্বস্তি পেল সে। যাক, সে না বলতে পেরেছে। যদিও পরদিন আবার ওই বাড়িতে যাওয়া পর্যন্ত প্রমিতের চিন্তাকে মাথা থেকে সরাতে পারল না সে। মীরার ঘরে ঢুকে রুটিন মাফিক কাজকর্ম শুরু করে দিল রুবি। ওষুধ খাওয়াতে খাওয়াতে, প্রেসার মাপতে মাপতে সে খেয়াল করল মীরা তাকে পর্যবেক্ষণ করছে। কেমন একটা অস্বস্তি শুরু হলো রুবির। তবে কি মীরা সব বুঝতে পেরে গেছে? তোমার কি কিছু হয়েছে রুবি? হঠাৎ জিজ্ঞেস করল মীরা। না, কিছু হয়নি, একেবারে ঠিক আছি আমি, শুকনো হেসে বলল রুবি। কি জানি, আমার যেন মনে হচ্ছে তোমার মন খারাপ। কাল থেকে প্রমিতেরও খুব মন খারাপ জানো। কে যে হয়েছে কে জানে। ওর মন খারাপ দেখলে কি আমার ভালো লাগে বলো? ক্লান্ত গলায় বলল মীরা। ধড়াস করে উঠল রুবির বুকের ভেতরটা। তবে কি মীরা কিছু বুঝতে পেরেছে? কথায় বলে, অসুস্থ মানুষের ইন্দ্রিয় নাকি অত্যন্ত সজাগ হয়ে ওঠে। মীরা নিশ্চয়ই বুঝতে পেরেছে রুবি আর প্রমিতের মধ্যে কিছু একটা চলছে। নিজেকে খুব অপরাধী মনে হলো রুবির। সে একটা অসুস্থ মানুষের সেবা করতে এসেছে, আর এসে সে কিনা তারই হাজব্যান্ডকে ভালোবেসে ফেলেছে। না, আর কিছুতেই এই ব্যাপারটাকে প্রশ্রয় দেওয়া যাবে না, মনে মনে ঠিক করে নিল রুবি। সস্নেহে মীরার মাথায় হাত বুলিয়ে দিল সে। এটা ওটা কথা বলতে লাগলো। পরপর 3 দিন প্রমিত চা খাওয়ার কথা জিজ্ঞেস করল, আর মানা করে দিল রুবি। জানালো যে চা খাওয়া ছেড়ে দিয়েছে সে। জিজ্ঞেস করা বন্ধ করে দিল প্রমিত। প্রচণ্ড কষ্ট পেল রুবি। রোজ বাড়ি যাওয়ার আগে প্রমিতের করুণ মুখটা দেখলে বুকের মধ্যেটা কেমন মোচড় দিয়ে ওঠে তার। তার সঙ্গে কথা বলে হয়তো মনটা একটু হালকা হতো মানুষটার, কিন্তু সেইটুকুও তার কাছ থেকে কেড়ে নিতে হলো রুবিকে। একদিন বিকেলে হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো, সেই সঙ্গে তুমুল ঝোড়ো হাওয়া। দৌড়ে গিয়ে পুরো বাড়ির জানালা দরজা বন্ধ করল রুবি। লোডশেডিং হয়ে গেল। মীরা বলল গান শুনতে চায় সে। অত ভালো না পারলেও গান ধরল রুবি। মীরাও গলা মেলালো তার সঙ্গে। মীরার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো রুবি। এই কদিনে মেয়েটার উপর খুব মায়া পড়ে গেছে তার। বেশ কিছুক্ষণ পর কাক ভেজা হয়ে বাড়ি ফিরল প্রমিত। প্রায় সন্ধে হয়ে এসেছে। প্রমিত জানালো রাস্তায় বেশ কয়েকটা গাছ ভেঙে পড়েছে।
ইলেকট্রিকের তার ছিঁড়ে গেছে, কখন কারেন্ট আসবে ঠিক নেই। আরও ঘণ্টাখানেক বসে থাকলো রুবি। মীরা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল। রুবি ঠিক করলো বেরিয়ে যাবে, রাস্তায় গিয়ে দেখা যাবে কি হয়। ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালল সে। মীরার কাছে মোমবাতি একটা জ্বালিয়ে দিয়ে গেছে প্রমিত। ধীরে ধীরে বসার ঘরে এলো রুবি। প্রমিতকে কোথাও দেখা যাচ্ছে না। মিস্টার হালদার, মিস্টার হালদার, ডাকলো রুবি। হঠাৎ ধড়ফড় করে উঠে দাঁড়ালো প্রমিত। অন্ধকারে সোফার মধ্যেই শুয়েছিল সে। চমকে উঠে তার মুখে আলো ফেলল রুবি। সঙ্গে সঙ্গে চোখে হাত ঢাকা দিল প্রমিত, কিন্তু ওর মধ্যেই রুবি খেয়াল করল প্রমিতের চোখে জল। নিশ্চয়ই অন্ধকারে শুয়ে শুয়ে কাঁদছিল। বুকটা হু হু করে উঠল রুবির। আমি এবার বেরোবো, কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল রুবি। সে কি, এর মধ্যে কি করে যাবেন? প্রমিতের গলায় স্পষ্ট উদ্বেগ। মোমবাতি জ্বালানোর চেষ্টা করছে সে। ঠিক চলে যাব, বলল রুবি। তা কি করে হয় রুবি? আজ আপনার কিছুতেই যাওয়া হবে না। আপনি যেতে পারবেন না। গাড়ি ঘোড়া সব বন্ধ, চারদিক ঘুটঘুটে অন্ধকার। আপনি আজ রাতটা এখানে থেকে যান, আপনার কোনো অসুবিধে হবে না। ছোট ঘরটা তো বন্ধই পড়ে থাকে। আমি সব রেডি করে দিচ্ছি আপনার জন্য, বলল প্রমিত। না না, কোনো দরকার নেই, আমি চলে যাব, আঁতকে উঠে বলল রুবি। সারা রাত এই মানুষটার সঙ্গে এক ছাদের তলায় কিছুতেই থাকতে পারবে না সে। হোক না আলাদা ঘর, তবুও যাকে সে এত ভালোবেসে ফেলেছে, সারাক্ষণ যার চিন্তা তার মনে গেঁথে আছে, সে পাশের ঘরে থাকলে রুবি নিজেকে সামলাতে পারবে কি না নিজেই জানে না। হাতের মোমবাতিটা টেবিলে রেখে হঠাৎ রুবির একেবারে কাছে এসে দাঁড়ালো প্রমিত। আবেগঘন গলায় বলল, কেন এরকম করছো রুবি? কেন তুমি এরকম অ্যাভয়েড করছো আমাকে? তুমি কি বোঝো না তোমার সঙ্গে কথা বলে কত রিল্যাক্সড লাগে আমার? ক্ষণিকের জন্য রুবির মনে হলো সে আর নিজেকে ধরে রাখতে পারবে না। প্রমিত হঠাৎ একেবারে তুমিতে নেমে এসেছে। তার গরম নিঃশ্বাস রুবির গায়ে পড়ছে। অল্প আলোতেও প্রমিতের চোখের দৃষ্টি যেন ভেতরটা পুড়িয়ে দিচ্ছে তার। চোখ বন্ধ করে ফেলল রুবি। হঠাৎ ভেতর থেকে কে যেন তাকে জোরে ঠেলা মারল। পাশের ঘরেই এই মানুষটার মৃত্যু পথযাত্রী স্ত্রী শুয়ে রয়েছে, আর রুবি কিনা তার সামনে আত্মসমর্পণের ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। ছিটকে সরে এলো সে। এখনই যেতে হবে আমাকে। তার মনের কথা যেন সঙ্গে সঙ্গে বুঝে ফেলল প্রমিত। করুণ হেসে বলল, বুঝেছি, ঠিক আছে, তুমি মীরার ঘরে থেকে যাও, ভেতর থেকে দরজা বন্ধ করে নাও, কিন্তু এরকম দুর্যোগের রাতে প্লিজ বাইরে বেরিও না। খানিকক্ষণ ভেবে রাজি হয়ে গেল রুবি। বাড়িতে জানিয়ে দিল, প্রমিতকে জানিয়ে দিল রাতে কিছু খাবে না সে। সেই রাতে অনেকক্ষণ গল্প করলো সে মীরার সঙ্গে। তুমি খুব ভালো রুবি, তোমার সঙ্গে কিছুক্ষণ কথা বললে মন ভালো হয়ে যায়, বলল মীরা। বাকি রাতটা আধো ঘুম আর আধো জাগরণে কাটল রুবির। পরদিন সকাল হতেই বাড়ি ফিরতে প্রস্তুত হয়ে পড়ল সে। যদিও 2 ঘন্টা পর তার ডিউটি টাইম শুরু হয়ে যাবে, তবু বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খেয়েটে আবার আসবে, কিন্তু এখন আর নয়। সপ্তাহখানেক পর মীরার শরীর খুব খারাপ হতে থাকলো। ডাক্তারবাবু এলেন, জানালেন আর বেশি দিন নয়। কথাটা শুনেই মন খারাপ হয়ে গেল রুবির। প্রমিত যেন আরও মুষড়ে পড়ল।
নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো রুবির। সারাদিন মীরার মাথার কাছে বসে থাকে সে। কখনো তার মাথায় হাত বুলিয়ে দেয়, কখনো তাকে গান শোনায়। আর প্রমিতের দিকে তো সে ইচ্ছে করেই তাকায় না বিশেষ, কিন্তু তার বিষণ্ণতা আর একাকিত্ব স্পর্শ করে রুবিকে। দুদিন পর সেন্টারে গিয়ে ম্যাডামকে রুবি জানালো এই কাজটা আর করতে চায় না সে। তাকে যেন নতুন কাজ দেওয়া হয়। খুব অবাক হয়ে কারণ জানতে চাইলেন ম্যাডাম। রুবি জানালো এত মন খারাপ করা পরিবেশে কাজ করতে ইচ্ছে করছে না তার। তার কথায় রাজি হয়ে গেলেন ম্যাডাম। বাড়ি চলে এলো রুবি। একটু পরই ম্যাডামের ফোন এলো। দেখো রুবি, আমি ওনাদের সঙ্গে কথা বললাম, খুবই ক্রিটিক্যাল অবস্থা পেশেন্টের। তোমার সঙ্গে তো ওনার একটা ভালো বন্ডিং হয়ে গেছে। এই শেষ সময়ে এখন নতুন কাউকে পাঠালে পেশেন্টের জন্য সেটা ভালো হবে না। মাত্র কটা তো দিন, কাজটা তুমিই করে দাও, বললেন ম্যাডাম। এরপর আর কিছু বলতে পারল না রুবি। কিছুক্ষণ পর রেডি হয়ে আবার মীরার কাছে চলে এলো সে। 5 দিন পর ভোর রাতে ফোন করলো প্রমিত। একটু আগে মারা গেছে মীরা। ফোনটা ধরে খানিকক্ষণ চুপচাপ বসে রইল রুবি। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তার। ততক্ষণে ফোন রেখে দিয়েছে প্রমিত। মীরার শ্রাদ্ধের দিন তাদের বাড়িতে গেল রুবি। অনেক করে তাকে আসতে বলেছে প্রমিত, কিন্তু গিয়ে প্রমিতকে দেখে রুবির চোখের জল যেন বাগ মানতে চায় না। কি চেহারা হয়েছে মানুষটার! চোখ দুটো গর্তে বসে গেছে। কিছুক্ষণ মীরার ছবির সামনে বসে থেকে উঠে পড়ল রুবি। বাইরে গেটের কাছে এসে সে শুনতে পেল প্রমিত ডাকছে পেছন থেকে, আর একটু থেকে যাও না রুবি। না প্রমিত, আমার কাজ মিটে গেছে। এই বাড়ির সঙ্গে আর কোনো সম্পর্ক নেই আমার, আমি চলি। খুব শান্তভাবে কথাগুলো বলে ধীর পায়ে বেরিয়ে এলো রুবি। একবারের জন্য আর পেছন ফিরে তাকালো না সে। দু চোখ পেয়ে তখন অঝোর ধারায় জল নেমে আসছে তার। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। রুবির অনেকবার মনে হয়েছে প্রমিতকে ফোন করবে, কিন্তু করেনি। সে একজন নার্স মাত্র। তাছাড়া মীরার স্মৃতির প্রতি কোনো অন্যায় করতে চায় না সে। এখন প্রমিত তার প্রিয়তমা স্ত্রীর জন্য শোক যাপন করুক, এটুকু তো প্রাপ্য মীরার। এর মধ্যে আর ঢুকতে চায় না রুবি। ম্যাডামকে বলে নতুন কাজ নিয়েছে সে। বয়স্ক এক মহিলার দেখাশোনা করতে হয়, সেই কাজেই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে রুবি। প্রায় বছরখানেক পর এক ছুটির দিনে বাজারে গেছে রুবি কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। হঠাৎ শুনতে পেল পেছন থেকে কেউ তার নাম ধরে ডাকছে। গলাটা বড্ড চেনা। পেছন ফিরে দেখেই বুকের মধ্যে ধড়াস করে উঠল রুবির। প্রমিত! এগিয়ে এলো সে রুবির সামনে। জিজ্ঞেস করল, কেমন আছো? তুমি কি এখানেই থাকো? হ্যাঁ, এই পাশেই আমার বাড়ি। আপনি এখানে? বলল রুবি। এরপর একসঙ্গে হাঁটতে লাগলো তারা। রুবি জানতে পারল পাশেই কোনো বন্ধুর বাড়িতে এসেছে প্রমিত। বাড়িতে ঢোকার আগে বন্ধুর ছেলের জন্য কিছু গিফট কিনতে এসেছে। এখন তাকে দেখতে স্বাভাবিক লাগছে, বেশ হ্যান্ডসাম এবং হাসি খুশি। অন্তত রুবি তাকে কখনো এরকম অবস্থায় দেখেনি। সব সময় শোকগ্রস্ত চেহারাই দেখেছে সে। মিনিট কয়েক কথা বলে বিদায় জানিয়ে চলে গেল তারা। সপ্তাহখানেক পর প্রমিত নিজেই ফোন করল রুবিকে। দেখা করতে চাইছে, কিছু বলতে চায়।
রুবির মনও যেন এই ফোনটার অপেক্ষাতেই বসেছিল। দেখা করলো তারা, একসঙ্গে বসে খেলো। এরপর মাঝে মাঝেই দেখা করতে লাগলো। একদিন প্রস্তাবটা দিয়েই ফেলল প্রমিত। রুবিকে বিয়ে করতে চাইছে। বুকের মধ্যে যেন খুশির বান ডাকল রুবির। তবু ভাবার জন্য কয়েকদিন সময় নিল সে। বাড়িতে জানালো, বন্ধুবান্ধবদের সঙ্গে আলোচনা করল। শুভাকাঙ্ক্ষীরা সবাই তাকে তার মন যা চাইছে সেটাই করতে বলল। একদিন সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে প্রমিতকে সম্মতি জানিয়ে দিল রুবি। আরও কিছুদিন পর একদিন সন্ধেবেলা মীরার ফটোর সামনে চুপচাপ দাঁড়িয়ে রুবি। আজই প্রমিত আর সে রেজিস্ট্রি ম্যারেজ করেছে। যদি তোমার প্রতি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে ক্ষমা করো মীরা। ঈশ্বর সব জানেন, আমি তোমার স্মৃতির প্রতি কোনো অন্যায় করিনি। নিজেকে সরিয়ে নিয়েছি প্রমিতের থেকে। 1 বছর পর ভগবানই হয়তো আবার মিলিয়ে দিয়েছেন আমাদের। তারও হয়তো এটাই ইচ্ছে। তুমি যেখানেই থেকো ভালো থেকো। তোমার প্রমিতের কোনো অযত্ন করব না আমি, সব সময় সুখে রাখবো ওকে। মনে মনে মীরার উদ্দেশ্যে কথাগুলো বলল রুবি। সে জানে জীবন খুব জটিল, মানুষ চাইলেও তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। সবচেয়ে অন্ধকার দিনটির পরই হয়তো আলো অপেক্ষা করে থাকে। হয়তো এভাবেই তার আর প্রমিতের মিলন লেখা ছিল। মীরা চলে গিয়েই তাদের দুজনকে এক করে দিয়েছে। তাই মীরাকে কোনোদিন ভুলবে না রুবি। তার মনের এক কোণে সবচেয়ে সম্মানজনক জায়গাটাই থাকবে মীরার জন্য, চিরদিন, আজীবন।